শিক্ষার্থীবৃন্দ, বাংলা দ্বিতীয় পত্রের বানান বিষয়ক অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা রাখছি অনেক ভালো আছি। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের অতৎসম শব্দের বানানের নিয়ম নিয়ে আলোচনা করব। আশা রাখছি তোমরা যে ক্লাসগুলো আমি নিয়েছি বানান বিষয়ক, সেই ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনেছো, মনোযোগ দিয়ে পড়েছো এবং খাতায় লিখে নিয়েছো, বারবার বাসায় চর্চা করছো বলেই আমি প্রত্যাশা রাখছি। আজকে তাহলে চলো আমরা অতৎসম শব্দের বানানের নিয়ম নিয়ে আলোচনা করি। দেখি দেখো তোমরা যে সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি ও মিশ্র শব্দে রস্যই, রস্য এবং এদের কার চিহ্ন ঋষিকার, রস্যকার ব্যবহৃত হবে। তাহলে অতৎসম শব্দ মানে তৎসম শব্দ ছাড়া বাদ বাকি যে সমস্ত শব্দ রয়েছে সমস্ত শব্দের রস্যই, রস্য এবং এদের কার চিহ্ন ব্যবহৃত হবে। যেমন দেখো আরবি, আরবি ফার্সি। আমরা জানি যে জাতি হলে তারপরে হচ্ছে নারী, নারী জাতি হলে তারপরে হচ্ছে আলি প্রত্যয় যুক্ত হলে এগুলোতে ঋষিকার ব্যবহৃত হয়। দেখো আরবি, ফার্সি, ইংরেজি, তারপরে হচ্ছে ইরানি, আসামি, 19। কিন্তু 19 যদি হয় সেক্ষেত্রে কিন্তু দীর্ঘকার হবে। চুল, বাসি, কাহিনী, বর্ণালী, এই যে আলি প্রত্যয় যুক্ত হয়েছে এক্ষেত্রে সবই ঋষিকার হবে। যেমন সোনালী, রূপালী, এগুলো তো ঋষিকার। এই যে তারপরে হচ্ছে মামি, চাচি, ধুলো, মূলো, পুজো ইত্যাদি। তাহলে অতৎসম সকল শব্দে কি ব্যবহৃত হবে? ঋষিকার এবং রস্যকার অথবা রস্যই এবং রস্য ব্যবহৃত হবে। পদাশ্রিত নির্দেশক শব্দে, পদাশ্রিত নির্দেশক শব্দে, পদাশ্রিত নির্দেশক শব্দে ঋষিকার হবে। যেমন বইটি, বইটি, লোকটি, আমটি। তাহলে কি হলো? পদাশ্রিত নির্দেশক শব্দে কোনো কিছু যদি নির্দিষ্ট করে বলা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? রস্যিকার ব্যবহৃত হবে। তারপরে দেখো তাহলে কি হলো? সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, যোজক এসব ক্ষেত্রে কয় দীর্ঘিকার ব্যবহৃত হবে। যেমন তোমার নাম কি? দেখো এখানে হচ্ছে সর্বনামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, এজন্য এটা কি? কয় দীর্ঘিকার। তারপরে শব্দ কত প্রকার ও কি কি, কি সুন্দর ফুল, কি সুন্দর ফুল, এসব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? কয় দীর্ঘিকার ব্যবহার করছি। সহজ করে যদি বলি, যদি প্রশ্নের উত্তর এক বাক্যে বা দীর্ঘ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কয় দীর্ঘিকার ব্যবহার করব। আর যদি প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না এভাবে দেওয়া যায় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? কয় ঋষিকার ব্যবহার করব। যেমন তুমি কি খেয়েছ? প্রশ্ন করা হচ্ছে তুমি কি খেয়েছো, মানে হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা না। আর যদি বলি তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, সেক্ষেত্রে কিন্তু উত্তর আসছে যে হ্যাঁ অথবা না, তুমি কি খেয়েছো সেটা হতে পারে ভাত, রুটি, মাছ, মাংস ইত্যাদি। তো প্রশ্নের উত্তর যদি এক বাক্য বা দীর্ঘ হয় সেক্ষেত্রে হচ্ছে কয় দীর্ঘিকার। আর যদি তোমার হ্যাঁ অথবা না হয় তাহলে সেক্ষেত্রে ঋষিকার ব্যবহৃত হবে।
তোমরা দেখো পরের নিয়মটি কি আছে। বাংলায় অধ্বনির উচ্চারণ অনেক সময় ও এর মতো হয়। কিভাবে? যেমন আমরা ভয়াকার ল ভালো লিখি, কিন্তু আমরা কিন্তু উচ্চারণ করছি ভালো। বানানে কিন্তু লয়ের সাথে স্বরে অ আছে, কিন্তু আমরা উচ্চারণ করছি কি ওকার। তাহলে বাংলায় অধ্বনির উচ্চারণ অনেক সময় ও এর মতো হয়। শব্দের শেষে এসব অধ্বনি ওকার দিয়ে লেখা যেতে পারে, যেমন ভালো, কালো, ছোট, খাটো, 11, খাওয়ানো, হাসানো ইত্যাদি। ঠিক আছে, আশা রাখছি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। ভালো, আমরা অনেক সময় কি লিখি কয়কার ল, কালো, আমরা লিখছি কারকার ল, কিন্তু আমরা উচ্চারণ করছি ও কারের মতো। তাহলে আমরা ও কারটা লিখতেও পারি, ছোট 6 কার ট, ছোট 6 কার ট দিয়েও লিখতে পারি। এরপর দেখো, ভবিষ্যৎ অনুজ্ঞার ক্ষেত্রে শব্দের শুরুতেও ওকার লেখা যেতে পারে। ভবিষ্যতে যদি আমি কোনো আদেশ করি, আমি কোনো কথা বলি, সেক্ষেত্রে কি বসতে পারে? শব্দের শুরুতে ওকার বসতে পারে। তুমি কথাটি গিয়ে তাকে বলো, তুমি তাকে কথাটি গিয়ে বলো। তাহলে এই যে শব্দের শুরুতে ওকার আসছে, এই যে এখানে তুমি কাজটি করো, তুমি সেখানে গিয়ে বসো, বসো, তুমি সেখানে গিয়ে বসো। তাহলে কি হতে পারে? শব্দের শুরুতে ওকার। ভবিষ্যৎ অনুজ্ঞার ক্ষেত্রে শব্দের শুরুতেও ওকার লেখা যেতে পারে। পরের নিয়মটি দেখো, শব্দের তৎসম শব্দের বানানের 5 নম্বরে দেখো, শব্দের শেষে অনুস্বার ব্যবহৃত হবে। যেমন জ্ঞান, রং, ঢং, সং ইত্যাদি। কিন্তু স্বরবর্ণের সাথে যদি, কিন্তু স্বরবর্ণের সাথে অনুস্বরের সাথে যদি, অনুস্বর এর সাথে যদি স্বর যুক্ত হয়, তবে ও হবে। যেমন বাঙালি, ভাঙা, রঙিন ইত্যাদি। তাহলে আমরা কি শিখলাম? অতৎসম শব্দের ক্ষেত্রে শব্দের শেষে অনুস্বার ব্যবহৃত হবে, যেমন জ্ঞান, রং, ঢং, সং, বং ইত্যাদি। কিন্তু অনুস্বারের সাথে যদি তোমার স্বর যুক্ত হয়, তবে ও ব্যবহৃত হবে, যেমন বাঙালি, ভাঙা। তবে বাংলাদেশ এবং বাংলা শব্দের ক্ষেত্রে অনুস্বার ব্যবহৃত হবে। কি বাংলাদেশ ব্যতিক্রম কি আছে? বাংলাদেশ আর বাংলা শব্দের ক্ষেত্রে কি হবে? অনুস্বার ব্যবহৃত হবে। তোমরা যুক্ত খ কোথায় ব্যবহৃত হবে আর খ কোথায় ব্যবহৃত? তৎসম শব্দের বানানের নিয়মের সময় আমরা শব্দবিধান বানানের নিয়মের সময় আমরা বলেছি যে কি হবে? যুক্ত খ সেখানে ব্যবহৃত, তৎসম শব্দের বানানের ক্ষেত্রে যুক্ত খ ব্যবহৃত হবে। আর অতৎসম শব্দের ক্ষেত্রে কি হবে? খ ব্যবহৃত হবে। যেমন ক্ষুদ্র হচ্ছে তৎসম শব্দ, আর ক্ষুদে হচ্ছে অতৎসম শব্দ। ক্ষেত্র হচ্ছে তোমার তৎসম, ক্ষেত্র হচ্ছে তৎসম, আর ক্ষেত্র হচ্ছে অতৎসম। ক্ষুদা হচ্ছে তৎসম, খিদে হচ্ছে তোমার অতৎসম শব্দ। তাহলে অতৎসম শব্দের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? খ ব্যবহার করব। কোথায় আমরা বর্গীয় যা ব্যবহার করব, কোথায় হচ্ছে অন্তর্যা ব্যবহার করব। আমরা এগুলো যদি একটু ভালো করে খেয়াল করি, তাহলে আমাদের মনে হয় এগুলো ভুল হবে না। বাংলা ভাষায় প্রচলিত যেসব বিদেশি শব্দ আছে, সেগুলোতে উচ্চারণ অনুযায়ী বর্গীয় যা হবে। যেমন জাহাজ, জুলুম, কাগজ, জাদু ইত্যাদি। আর আরো অনেক বিদেশি শব্দ আছে, আমরা কোথায় বর্গীয় যা দিব, কোথায় অন্তর্যা দিব, আমরা নিজেরাই
কি হয়ে যায়, কনফিউজড হয়ে যায়। তবে আরবি ভাষার কিছু শব্দ আছে যেগুলো উচ্চারণ অনুযায়ী কি হবে, অন্তর্জা লেখা যাবে, যেমন রোজা, আজান, অজু, জোহর, মুয়াজ্জিন ইত্যাদি। নিয়মে দেখো কি হবে, অতৎসম শব্দের বানানে দন্তন্য এর ব্যবহার হবে, যেমন অঘ্রাণ, তারপর হচ্ছে পরাণ, তারপরে গুনতি, গোনা, তারপরে এটা অবশ্য আরবি শব্দ। তাহলে কি, অতৎসম শব্দের বানানে দন্ত ন এর ব্যবহার হবে। আর যুক্ত বর্ণ যেসব যুক্ত বর্ণ রয়েছে অতৎসম শব্দের ক্ষেত্রে, অতৎসম শব্দের সেই ক্ষেত্রেও দন্ত ন হবে। তৎসম শব্দে যেসব যুক্ত বর্ণ রয়েছে সেসব ক্ষেত্রে কি হবে, তোমার দন্ত ন হবে। যেমন দেখো, আন্ডা, ঠান্ডা, গুন্ডা, এগুলো দন্ত ন। আমরা জানি যে অপরিবর্তিত মূর্ধন্য ন হয়, কিন্তু অতৎসম শব্দের ক্ষেত্রে সেটা কি হবে, দন্ত ন হবে। মূর্ধন্য দন্তস্ব আমরা কোথায় ব্যবহার করব? বিদেশি শব্দের বানানে কখনো মূর্ধন্য হয় না, এটি একটি অভিজাত বর্ণ। এটি শুধু তৎসম শব্দের বানানে ব্যবহৃত হয়, আর বিদেশি শব্দের বানানে হয় না, সেক্ষেত্রে তালব্য এবং দন্তস্ব ব্যবহৃত হয়। যেমন দেখো, নাস্তা, তালব্য ব্যবহৃত হচ্ছে, বেহেশত, কিশমিশ, পোশাক, মাস, জিনিস, আপোষ ইত্যাদি ক্ষেত্রে তালব্য আর দন্তস্ব ব্যবহৃত হচ্ছে। তবে ইংরেজি থেকে আগত যে সমস্ত শব্দ বাংলা ভাষায় রয়েছে সেগুলোতে দেখো আমরা কোথায় দন্তস্ব আর কোথায় তালব্য ব্যবহার করবো। এস থাকলে দন্তস্ব, ডাবল এস, এস এইচ, এস আই ও এন, ডাবল এস আই ও এন, টি আই ও এন থাকলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, তালব্য ব্যবহার করবো। যেমন শার্ট, এস এইচ আই, এস এইচ আই আর টি, এস এইচ এর কারণে কি হলো, তালব্য। এস টি এ টি আই ও এন, ঠিক আছে, এস এর কারণে দন্তস্ব আর টি আই ও এন এর কারণে হচ্ছে তালব্য। মিশন, এম আই ডাবল এস আই ও এন, তালব্য। ক্যাশ, পাসপোর্ট, তাহলে যেখানে শুধু এস আছে সেখানে দন্তস্ব, যেখানে এস এইচ বা এগুলো রয়েছে সেখানে কি হবে, তালব্য ব্যবহৃত হবে। আর এই বিদেশি ইংরেজি যে শব্দগুলো আছে এগুলো আসলে আলাদা আলাদা ভাবে লিখতে হবে না, যেভাবে আছে যুক্ত ভাবেই লিখতে হবে। যেমন স্টেশন, এভাবেই লিখতে হবে। হর্ষ চিহ্নের ব্যবহার দরকার নেই। আমরা অনেক সময় সব অক্ষরের নিচে হর্ষ চিহ্ন দিই, তবে অর্থ বিভ্রান্তি ঘটলে হর্ষ চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে হর্ষ চিহ্ন, এটাকে আমরা কি বলছি, হর্ষ। ও, বাহ, যা, কর, চল। তুচ্ছার্থে আমরা কি ব্যবহার করি, কর, চল এগুলো ব্যবহার করি। তাহলে যেখানে অর্থ বিভ্রান্তি সম্ভাবনা রয়েছে সেখানে আমরা হর্ষ চিহ্ন ব্যবহার করব, আর এটা তাই ছাড়া আর হর্ষ চিহ্ন ব্যবহার করব না। ঊর্ধ্বকমা যথাসম্ভব বর্জন করতে হবে। ঊর্ধ্বকমা এই যে যখন শব্দের লোপ পায় তখন আমরা অনেক সময় এরকম দিই, দেখো এখান থেকে। তাহলে এই যে দুজন, আমরা অনেক সময় এভাবে লিখি, দুজন। হ্যাঁ, তো এই ঊর্ধ্বকমা দেওয়ার কোনো দরকার নেই শব্দের মাঝখানে। সেটি পৃথকভাবে লিখতে হবে। যেমন
আমি কাজটি প্রতিদিন হাঁটতে যাই না। কিন্তু নি হলে অতৎসম শব্দের ক্ষেত্রে যদি নি হয় সেটা কিন্তু একসাথে লিখতে হবে, পারিনি, যাইনি। তাহলে বুঝতে পেরেছ, যদি না হয় সেক্ষেত্রে হবে আলাদাভাবে, শব্দের সাথে বসবে না, আলাদাভাবে লিখতে হবে। আর যদি নি হয় সেক্ষেত্রে কি হবে, একই সাথে লিখতে হবে। এই হলো মোটামুটিভাবে অতৎসম শব্দের বানানের নিয়ম। তোমরা বাসায় নিয়মগুলো খাতায় লিখে নেবে এবং বারবার পড়বে এবং লিখবে। আশা রাখছি তাহলে ভালোভাবে বুঝতে পারবে। আগামী ক্লাসে আরেকটি বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।